ওয়েলকাম টু বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। শুধু পশ্চিমবাংলা নয়, দেশ বিদেশের সমস্ত রকম খবর সবার আগে দেওয়া হয় এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। সমস্ত কিছুই সবার আগে পেয়ে যাবেন, একদম সঠিক আপডেট, একদম তাজা আপডেট। আমরা আজকে এই ভিডিওতে তিনটা জিনিস আলোচনা করব। প্রথম যে পয়েন্ট আলোচনা করব সেটা হচ্ছে শেখ হাসিনা এখন কোথায় আছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় আছেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তার পরের পয়েন্টে আমরা আলোচনা করব শেখ হাসিনা কেন ব্যর্থ হলেন, একজন প্রধানমন্ত্রী কেন দেশ ছেড়ে পালিয়ে গেলেন, সেই ব্যর্থতার কারণ কিন্তু আজকে আমরা জানব। তারপরে আমরা আরো জানবো 3 নম্বর পয়েন্টে ভারতের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল এবং বলা চলে অন্য অন্য দেশের সাথে ভারত এবং বাংলাদেশ খুবই বন্ধুত্বমূলক একটা দেশ। কিন্তু এবার ভারত বাংলাদেশের সম্পর্কে একটা কিন্তু ভাঙ্গন সৃষ্টি হলো। এটার জন্য দায়ী কারা, কেন এরকম ভাঙ্গন সৃষ্টি হলো, বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। সবার আগে আমরা যেটা আলোচনা করব পয়েন্ট 1, শেখ হাসিনা এখন কোথায় আছেন। তো আপনারা জানেন বর্তমানে ডিজিটাল যুগ, যে কোনো খবর বিভিন্ন চ্যানেল বিভিন্ন মাধ্যমে বিভিন্ন রকম প্রচারিত হয়। তাই কোনটা ঠিক কোনটা ভুল সেটা যাচাই করা সাধারণ দর্শকের পক্ষে খুবই খুবই কষ্টের। আমরা এক তথ্য দিচ্ছি, অন্য চ্যানেল আরেক তথ্য দিচ্ছে, অন্য কোনো ওয়েবসাইট থেকে আরেক তথ্য দেওয়া হচ্ছে, তাহলে কোনটা সঠিক, তাই না? এটা নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে সমস্ত কিছুই আমরা খুব সহজেই জানতে পারি, কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগেও সবচেয়ে বেশি বিভ্রান্তিকর সৃষ্টি হয়, কারণ এক একটা মাধ্যমে এক এক রকম তথ্য দেওয়া হয়। আর সত্যি কথা বলতে গেলে শেখ হাসিনা এখন কোথায় আছেন সেটা বলা কিন্তু একদম ক্লিয়ারলি কারো পক্ষেই সম্ভব নয়। কারণ তিনি যখন যাচ্ছেন, তিনি একজন পদত্যাগ করা প্রধানমন্ত্রী বা পলাতক প্রধানমন্ত্রী, তার পিছনে কিন্তু আর কেউ ক্যামেরা নিয়ে এই নিয়ে ঘুরবে না যে তার কখন সে কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই সমস্ত আপডেট সমস্ত কিছু একবারে ক্যামেরায় ফুটে উঠবে। তো সেই হিসেবে এটা সত্যি একটা কঠিন ব্যাপার, তিনি একদম কোথায় আছে সেটা ক্লিয়ারলি বলা কিন্তু সাধারণ মানুষের পক্ষে বা সংবাদ মাধ্যম বা সাংবাদিকের পক্ষে কিন্তু কখনোই সম্ভব নয়। তবুও যেটা অনুমান করা হচ্ছে শেখ হাসিনা কোথায় আছেন। আপনারা জানেন যখন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশ ছেড়েছিলেন, তখন কিন্তু সবার আগে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে এসে কিন্তু আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তবে বিভিন্ন রকম ত্রুটি, বিভিন্ন রকম সমস্যাজনিত কারণে শেখ হাসিনা কিন্তু ভারতেও কিন্তু বেশি দিন স্থায়ীভাবে থাকতে পারেননি। আপনারা যারা ভাবছেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো ভারতে আছেন, হয়তো আপনারা ভুল ভাবছেন। এই মুহূর্তে যদি আপনারা ভাবেন যে শেখ হাসিনা ভারতে আছেন, আপনি ভুল করছেন। শেখ হাসিনা কোনো মতেই ভারতে বর্তমানে নেই, এটা 100% গ্যারান্টি। তাহলে শেখ হাসিনা কোথায় আছেন সেটাই তো জানবো বা সেটাই তো বলবো, তাই না? তো শেখ হাসিনা কোথায় আছেন সেটা স্পষ্ট বলা কারো পক্ষে একদম সম্ভব নয়। তবে অনুমান করা হচ্ছে শেখ হাসিনার সন্তান বা শেখ হাসিনার ছেলে জয়, তিনি একজন যুক্তরাষ্ট্র প্রবাসী। এখান থেকে ক্লিয়ার, তার ছেলে যেখানে আছে শেখ হাসিনা কিন্তু সেই জায়গাতেই আছে। হয়তো তার ছেলের একদম কাছেই নেই, কিন্তু শেখ হাসিনা তার ছেলের আশেপাশেই রয়েছেন। মানে এটা একদম স্পষ্ট। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে তো ভারতে নেই। তবে যেটা অনুমান করা হচ্ছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সন্তান বা ছেলে যেহেতু যুক্তরাষ্ট্র প্রবাসী, সেই হিসেবে যুক্তরাষ্ট্রে কিন্তু আগে থেকেই তার ছেলে জয়ের কিন্তু একটা পরিচিতি রয়েছে বা একটা চেনা পরিচয়ের ব্যাপার রয়েছে। তো সেই সুবাদে বা সেই সুযোগে কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনা তার ছেলের কাছেই আছে, এটা অনুমান করা যাচ্ছে। বিভিন্ন মাধ্যম থেকে এটা কিন্তু খবর পৌঁছে গিয়েছে সাধারণ মানুষের কাছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা এই সংগ্রহটাই করেছি বা এই খবরটাই সংগ্রহ করেছি যে শেখ হাসিনা বর্তমানে রয়েছে তার ছেলে জয়ের কাছে যুক্তরাষ্ট্রে, এটা এখন বলা যাচ্ছে। তবে এটাও যে 100% একদম মিলেই যাবে এরকম কিন্তু না।
সঠিকভাবে বলা তো সম্ভব হচ্ছে না, তবে অনুমান করা হচ্ছে প্রায় 99% যে শেখ হাসিনা রয়েছে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে। ক্লিয়ার? তারপরে যেটা আমরা আলোচনা করব পয়েন্ট 2, ব্যর্থতার কারণ। শেখ হাসিনা কেন ব্যর্থ হলো, কি কারণে ব্যর্থ হলো, সমস্ত কিছুই থাকছে, অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। শেখ হাসিনা ব্যর্থতা হওয়ার একটাই কারণ রয়েছে, সেই কারণটা যদি সহজ বাংলা ভাষায় বলা হয়, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেননি। আপনারা জানেন যে জীবনে যে কাজেই যান না কেন, আপনি যতই বুদ্ধিমান হন, আপনি যতই মেধাবী হন, যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন, তাহলে আপনি কখনোই কিন্তু সেই কাজে বা সেই জায়গায় কিন্তু সাকসেস পাবেন না। ঠিক তেমনটাই ঘটেছে, শেখ হাসিনা কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে কিন্তু কাজ করতে পারেনি, সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। আপনারা জানেন, যখন বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে কোটা সংস্কার আন্দোলন নিয়ে সারা দেশ উত্তাল হয়ে উঠেছিল, একদম শেষ মুহূর্তে কিন্তু শেখ হাসিনা বারবার বলছিলেন যে আমি ছাত্রদের সাথে বসতে চাই, ছাত্রদের সাথে বসে কথাগুলো শুনতে চাই, বা শেষের দিকে শেখ হাসিনা কিন্তু এই কোটা নিয়ে কিন্তু পরিবর্তনও করেছিলেন। কিন্তু শেখ হাসিনা এটা করতে অনেকটাই দেরি করেছে, এর ফলে কিন্তু প্রায় কয়েক ছেলে মেয়ে মারা গেছে, দেশের কিন্তু একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। শেখ হাসিনা তো অবশ্যই কোটা সংস্কার নিয়ে যে দীর্ঘদিনের যে একটা অভিযোগ ছিল সেটা তুলে দিচ্ছেন, তবে এটা যদি শেখ হাসিনা আগেই তুলে দিতেন, তাহলে কিন্তু শেখ হাসিনাকে বাধ্য হতে হতো না এই দেশ ছেড়তে, ঠিক আছে, বা ছাড়তে। তো এটা স্পষ্ট, শেখ হাসিনা দেশ ছেড়েছেন বা তার ব্যর্থতার একটাই কারণ রয়েছে, সেটা হচ্ছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেননি। যদি তিনি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতেন, আন্দোলন যখন শুরু হয়েছিল তখনই যদি তিনি ছাত্রছাত্রীদের সাথে বসে কোটা সংস্কারের যে অভিযোগগুলো ছিল সেগুলো খতিয়ে দেখতেন এবং একটা নতুন করে সংস্কার করে দিতেন সেটাকে, তাহলে কিন্তু এরকম আর আন্দোলনটাও বড় হতো না, পুরোপুরি কিন্তু ক্লিয়ার হয়ে যেত এবং দেশের কিন্তু শান্তি শৃঙ্খলা সমস্ত কিছুই বজায় থাকতো, এমনকি প্রধানমন্ত্রী কিন্তু শেখ হাসিনাই থেকে যেতেন। কারণ শেখ হাসিনা যেহেতু দেশের প্রধানমন্ত্রী, মানুষ কিন্তু অবশ্যই তাকে ভালোবাসেন, কারণ ভালোবাসেন বলেই শেখ হাসিনা কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সেই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে শেখ হাসিনা যেটা করেছিলেন, পরবর্তীতে যে কার্যকলাপগুলো দেখা দিয়েছিল, সেই কার্যকলাপগুলোকে যদি শেখ হাসিনা আগে থেকেই ম্যানেজ করে নিতেন, আগে থেকেই ছাত্রছাত্রীদের দাবিগুলো খুব তাড়াতাড়ি মেনে নিতেন, তাহলে কিন্তু কখনোই এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হতো না, বাংলাদেশের শ শ মানুষের প্রাণ যেত না, বাংলাদেশ ধ্বংসস্তূপে কখনোই পরিণত হতো না। সহজ বাংলা ভাষায় বলতে গেলে আমি এটাই বলবো, অনেক জায়গায় অনেক রকম তথ্য দেওয়া হবে শেখ হাসিনা এই কারণে ব্যর্থ হলেন, এই কারণে ব্যর্থ হলেন, তবে আমার ব্যক্তিগত বিচার বুদ্ধি চিন্তা ভাবনা থেকে একটাই কারণ, সেটা হচ্ছে শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে পারেননি। যদি শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক পদক্ষেপটা নিয়ে নিতেন, সঠিক সময়ে ছেলেমেয়েদের সাথে বসে সমস্ত কিছু ফয়চালা করে দিতেন, তাহলে কিন্তু এইরকম পরিণতি হতো না, এমনকি তাকেও দেশ ছেড়ে চলে যেতে হতো না। ক্লিয়ার? তারপরে যেটা আমরা আলোচনা করব, আমরা জানি পৃথিবীর মধ্যে ভারত এমন একটা দেশ, যেই দেশ প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্ব করে রাখতে চায় বা প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখতে চায়। তবে এটা একটু আমাদের জানা উচিত, ভারত যেভাবে সমস্ত দেশকে ভালোবাসে, অন্য দেশগুলো কিন্তু ভারতকে সেই নজরে দেখে না, ঠিক আছে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। ভারত এমন একটা দেশ, সেই দেশ কিন্তু প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্ব ভাবে থাকতে চায়, কিন্তু ভারতকে সবাই সেই নজরে দেখতে চায় না, এটা আমরা প্রত্যেকেই জানি যারা আমরা ভারতবাসী রয়েছি, এবং আমরা গর্ব করি যে আমরা ভারতীয়। তবে এটা নিয়ে আলোচ্য বিষয় নয়, আমরা বাংলাদেশকে খারাপ করছি না, কারণ আমরাও বাঙালি, বাংলাদেশেও অনেক বাঙালি রয়েছে, সেই হিসেবে বাংলাদেশের প্রতিও আমাদের টান রয়েছে। তবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী বারবার ভারতে আসেন, বিভিন্ন চুক্তি হয়, তো খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, অন্যান্য দেশের থেকে ভারতের সাথে বাংলাদেশের ভালো সম্পর্ক ছিল। কিন্তু কি কারণে এবারে সম্পর্কটা গেল, সেটাই কিন্তু বিস্তারিত আমরা এখানে জানবো। তো আপনারা জানেন, আমাদের প্রাণে, আমাদের রক্তে, আমাদের শিরায় সব সময় রয়েছেন যেই ব্যক্তিগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অন্যতম হচ্ছে কাজী নজরুল ইসলাম। এই রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতের কিন্তু খুবই জনপ্রিয় ব্যক্তি। সারা ভারতের মানুষ কিন্তু এই সমস্ত ব্যক্তিকে কিন্তু প্রণাম করে, এই সমস্ত ব্যক্তিকে কিন্তু শ্রদ্ধা করে, এই সমস্ত ব্যক্তির প্রতি কিন্তু হাজার হাজার গুণ ভালোবাসা আছে। তবে কি ঘটলো, বাংলাদেশে যখন কোটা আন্দোলনটা
একদম তীব্র জায়গায় পৌঁছে গেল, দেশের প্রধানমন্ত্রী পলাতক হয়ে গেল, তখন কিন্তু সেখানে ছাত্র সমাজ কিন্তু একটা উগ্র ভাব পোষণ করলো। তখন কিন্তু সেখানে ছাত্র সমাজ, যেটা বিভিন্ন সূত্র মাধ্যমে উঠে আসছে খবর, কাজী নজরুল ইসলামকে মূর্তি ভাঙলো, রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করলো, রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙলো, যেটা ভারতবাসী মানুষ মেনে নিতে পারেনি। আরেকটা কথা আপনাদের বলবো, বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে কিন্তু তার যে মূর্তি রয়েছেন ওনার, সেই মূর্তিকেও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে, সেটাও কিন্তু ভারতের মানুষ মেনে নিতে পারেননি। কারণ ভারতে যে সমস্ত বাঙালি রয়েছে, সেই সমস্ত বাঙালি কিন্তু শেখ মুজিবুর রহমানের সাথে কিন্তু একটা ভালো, কিন্তু একটা কি বলবো, রক্তের সম্পর্ক রয়েছে। কারণ শেখ মুজিবুর রহমান বাংলা ভাষার জন্য লড়াই করেছিল। তো এই সমস্ত কার্যকলাপ হয়ে যাওয়ার পরেও বাংলাদেশে আরো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যেটা হচ্ছে একটা সাম্প্রদায়িক যে দাঙ্গা সৃষ্টি, কয়েকজন আহ প্রত্যেককে আমি বলবো না, কিছু সমাজে মানুষ রয়েছে, কিছু সমাজে মানুষ রয়েছে যারা এই সমস্ত কাজ করে বেড়ান। তো কিছু মানুষের জন্য এই যে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হলো, এটাও কিন্তু একটা খারাপ প্রভাব সৃষ্টি করলো ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে। তো সহজ বাংলা ভাষায় বলতে গেলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু খুবই খুবই এই মুহূর্তে খারাপ চলছে। এমনকি বাংলাদেশের প্রধান বর্তমান যে কর্ণধার ইউনুস, ঠিক আছে, ওনার সাথে বাংলাদেশের মানে ওনার সাথে আমাদের ভারতের সম্পর্ক কি রকম হবে, সেটাও কিন্তু এখন সন্দেহের মধ্যে রয়েছে। তবে আশা করা যায়, তিনি যেহেতু একজন নোবেল জয়ী ব্যক্তি, তিনি যেহেতু দেখতে, তার কথাগুলো খুব শান্তশিষ্ট মনে হচ্ছে আমাদের প্রত্যেকের, তো আমরা কিন্তু এটা স্পষ্ট করতে পারি যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কিন্তু আরো খুব কম সময়ের মধ্যে একটা ভালো হতে চলছে। এবং যেগুলো ঘটেছে এগুলো সত্যি নিন্দনীয়। রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা, কাজী নজরুল ইসলামকে অপমান করা, শেখ মুজিবুর রহমানকে ভেঙে দেওয়া, তারপরে বিভিন্ন সাম্প্রদায়িক যে তথ্যগুলো উঠে আসছে, যে সাম্প্রদায়িক যে ঝামেলাগুলো উঠে আসছে, এগুলোর জন্য সত্যি সত্যি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে কিন্তু একটু হলেও ফাটল ধরেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকে আমরা আপনাদের জানিয়ে দিলাম শেখ হাসিনা এখন কোথায় আছেন, শেখ হাসিনার ব্যর্থতার কারণ কি, তারপরে আমরা আপনাদের এটাও জানিয়ে দিলাম ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেন খারাপ হলো।